রহমানির রহিম। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের দ্বাদশ অধ্যায় নৌ বিমা নিয়ে। চলে যাও, আমরা নৌ বিমা নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই আমরা শিখব নৌ বিমা কী। নৌ বিমা হচ্ছে নৌপথে জাহাজ চলাচলের সময় জাহাজের অথবা জাহাজস্থ পণ্যের বা মাশুলের ঝুঁকির বিপরীতে যে বিমাপত্র খোলা হয় তাকে নৌ বিমা বলে। দেখো, এই নৌ বিমা চুক্তি বা নৌ বিমা করার জন্য যে সকল শর্ত আছে সেই শর্তগুলো কি কি? নৌ বিমা চুক্তির অপরিহার্য উপাদান, সেই উপাদানগুলোর মধ্যে আইনগত উপাদান এবং অন্যান্য উপাদান। তাহলে অর্থাৎ যদি কোনো ব্যক্তি নৌ বিমা চুক্তি করতে চায়, এই চুক্তি করার জন্য কি কি উপাদান লাগবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে দেখো আইনগত উপাদান। আইনগত উপাদানের মধ্যে প্রথমে আছে প্রস্তাব ও স্বীকৃতি, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। বিমাকারী বিমা গ্রহীতাকে তার সংশ্লিষ্ট বিমা সম্পর্কে বিমা গ্রহীতাকে প্রস্তাব দিবে এবং বিমা গ্রহীতা যদি উক্ত প্রস্তাবে রাজি থাকে তাহলে তিনি ওই বিমাপত্র চালু করার জন্য বা বিমাপত্র খোলার জন্য স্বীকৃতি দিবেন। এটাকে বলা হয় প্রস্তাব ও স্বীকৃতি। আইনসম্মত প্রতিদান। বিমা একটি আইনসম্মত প্রতিদান। যদি বিমা গ্রহীতা বিমাপত্র গ্রহণ করে, বিমা কোম্পানি বিমা গ্রহীতার ঝুঁকি নেবে এবং বিমা গ্রহীতা এই ঝুঁকির বিপরীতে প্রিমিয়াম প্রদান করবে, যা আইনসম্মত প্রতিদান হিসেবে পরিচিত। চুক্তি সম্পাদনের যোগ্যতা। বিমাকারী এবং বিমা গ্রহীতা উভয়কেই এই বিমা চুক্তি করার জন্য যোগ্যতা থাকতে হবে। যেমন বিমাকারীর বলতে বিমা কোম্পানি সরকারের আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী এই একটা বিমা কোম্পানি রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন করা একটা কোম্পানি হতে হবে। অপরদিকে যে ব্যক্তি বিমা চুক্তি সম্পাদন করবে তিনি প্রাপ্তবয়স্ক হতে হবে, তার মস্তিষ্ক ভালো হতে হবে, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক মস্তিষ্ক বিকৃত অর্থাৎ বা পাগল অথবা অন্য কোনো কারণে যে যোগ্যতা থাকে না সেই অযোগ্যতা প্রমাণিত হলে সে বিমাপত্র বা বিমা চুক্তি সম্পাদন করতে পারবে না। স্বেচ্ছায় সম্মতি। পরের আছে স্বেচ্ছায় সম্মতি। বিমা অবশ্যই এটাকে বিমা গ্রহীতা এবং বিমাকারী উভয় স্বেচ্ছায় এই বিমা করতে সম্মতি দিতে হবে। কিন্তু কেউ কাউকে জোরপূর্বক বিমাপত্র গ্রহণ করা বা বিমাপত্র প্রদান করার জন্য প্ররোচিত করতে পারবে না। অর্থাৎ বিমা গ্রহীতা বিমাকারীর প্রস্তাব বিবেচনা করে যদি সে স্ব ইচ্ছায় বিমাপত্র বা বিমা পলিসি খুলতে চায় তাহলে খুলবে, কিন্তু সে যদি স্ব ইচ্ছায় বিমাপত্র খুলতে না চায় তাহলে তাকে জোর করা যাবে না বা তাকে ফোর্স করা যাবে না। বৈধ উদ্দেশ্য। বিমা চুক্তির উদ্দেশ্য অবশ্যই এটা বৈধ উদ্দেশ্য হতে হবে, কোনো অবৈধ উদ্দেশ্য নিয়ে বিমাপত্র করা যাবে না। এরপরে আসো অন্যান্য উপাদান। অন্যান্য উপাদানগুলোর মধ্যে যা আছে এগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তারপরও আমি আজকে একটু সংক্ষেপে আলোচনা করি। যে বিমাযোগ্য স্বার্থ। বিমাযোগ্য স্বার্থ হচ্ছে বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমা গ্রহীতার আর্থিক স্বার্থ, যার উপস্থিতি বিমা গ্রহীতাকে আর্থিকভাবে লাভবান করবে এবং অনুপস্থিতি বিমা গ্রহীতাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সহজ কথা, যেই বিষয়ের বস্তুর উপর বিমা করা হবে ওই বিষয়বস্তু যিনি বিমা করবেন মালিকানা তাকেই হতে হবে, অন্য কেউ মালিক হলে বা অন্য কারো সম্পত্তি বিমা করা যাবে না। এবার চূড়ান্ত বিশ্বাস। চূড়ান্ত বিশ্বাস হচ্ছে বিমাকারী এবং বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হবে সেই চুক্তির মধ্যে এক পক্ষ অপর পক্ষকে যে তথ্য দিবে সেই তথ্যটা সঠিক তথ্য হবে, কেউ কাউকে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করতে পারবে না। এটাই হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস। অর্থাৎ বিমা গ্রহীতা তার বিমার মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে এটা বিমাকারীকে সে সঠিকভাবে জানাবে এবং বিমাকারী যখন বিমা গ্রহীতার কাছে কোনো তথ্য জানতে চাবে বিমা গ্রহীতা বিমাকারীকে সঠিক তথ্য প্রদান করবে, এক্ষেত্রে কোনো মিথ্যা তথ্য প্রদান করবে না।
পরে আছে ক্ষতিপূরণ। বিমাকৃত বিষয়বস্তু যদি বিমা চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতি হয় সেক্ষেত্রে বিমা গ্রহীতাকে বিমাকারী ক্ষতিপূরণ প্রদান করবে, তবে যতটুকু ক্ষতি হবে ততটুকুই ক্ষতিপূরণ প্রদান করবে, এর চেয়ে বেশিও করবে না কমও করবে না। পরবর্তীতে আছে স্থলাভিষিক্তকরণ। স্থলাভিষিক্তকরণ হচ্ছে বিমাকৃত বিষয়বস্তু যদি বিমা চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতি হয়, পরবর্তীতে বিমা কোম্পানি বা বিমাকারী বিমা গ্রহীতাকে উক্ত সম্পত্তির ক্ষতিপূরণ প্রদান করার পর ওই সম্পত্তির যদি কোনো অবশিষ্ট অংশ থাকে সেই অবশিষ্ট অংশের মালিক হবে বিমা কোম্পানি, বিমা গ্রহীতা না। এটা নিয়েও আমরা আগে অনেক উদাহরণ দিয়েছিলাম, তাই আমি আজকেও আরও একটি উদাহরণ দেই যে ক্রিমসন পেইন্টস জাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। চুক্তি অনুযায়ী বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীতে কিছুদিন পর এই ক্রিমসন পেইন্টস জাহাজটি নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে সন্ধান পায় এবং যথারীতি জাহাজটি উদ্ধার করা হয়। এই উদ্ধারকৃত জাহাজের মালিক হবে বিমা কোম্পানি, বিমা গ্রহীতা না। কারণ হচ্ছে বিমা গ্রহীতা চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ নিয়ে গেছে। এখন এই সম্পত্তির যদি কোনো অবশিষ্ট অংশ থাকে সেটা বিক্রি করে যদি কোনো টাকা পাওয়া যায় সেই টাকা বা সেই সম্পত্তির মালিক হবে বিমা কোম্পানি। তাহলে এটাই হচ্ছে স্থলাভিষিক্তকরণ। এরপর আছে প্রত্যক্ষ কারণে ক্ষতিপূরণ। প্রত্যক্ষ কারণ হচ্ছে বিমা চুক্তিতে যে কারণগুলো উল্লেখ করা হবে সেই সকল কারণেই যদি সম্পত্তির ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। অন্য কোনো কারণে যদি সম্পত্তির ক্ষতি হয় সেক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে না। তারপর হচ্ছে সত্যার্পণ। সত্যার্পণ হচ্ছে বিমার অধিকার বা সত্য অর্পণ যদি বিমা গ্রহীতা সে চায় তার মালিকানা সে অন্য কাউকে হস্তান্তর বা অর্পণ করতে পারবে। আনুপাতিক অংশগ্রহণ। আনুপাতিক অংশগ্রহণ বলতে বোঝায় বিমাকৃত বিষয়বস্তু যদি একাধিক বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করা হয় সেক্ষেত্রে উক্ত বিষয়বস্তু যদি বিমা চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতি হয় এই ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে উভয় কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করবে। বিমা গ্রহীতা যতটুকু ক্ষতি হবে ততটুকুই ক্ষতিপূরণ পাবে, কিন্তু উভয় কোম্পানি আনুপাতিক হারে ততটুকুই ক্ষতিপূরণ প্রদান করবে। এবার আলোচনা করব নৌ বিমার শর্তাবলী। দেখো, নৌবিমা চুক্তির শর্তাবলী। নৌবিমা করতে গেলে দুই ধরনের চুক্তি বা দুই ধরনের শর্ত থাকে। কিছু শর্ত বিমাপত্রে লেখা থাকে বা লিখিত থাকে, যে শর্তগুলো বিমা চুক্তি সম্পাদনের সময় বিমাপত্রে লিখিত থাকবে বা লেখা থাকবে সেগুলোকে আমরা বলি ব্যক্ত বা প্রকাশিত শর্ত। আর কিছু কিছু শর্ত আছে যেগুলো বিমাপত্রে লেখা বা উল্লেখ থাকবে না, কিন্তু যে শর্তগুলো পালন করা যা মানে বিমা কোম্পানির জন্য মানে আইনত বিমা কোম্পানি বাধ্য থাকে সেগুলোকে বলা হয় অব্যক্ত শর্ত। তাহলে আসো আমরা প্রথমেই ব্যক্ত শর্তগুলো নিয়ে আলোচনা করি। যাত্রার তারিখ, অর্থাৎ সমুদ্র যাত্রা বা জাহাজ কত তারিখে যাত্রা শুরু করবে সেই যাত্রার তারিখটাও বিমাপত্রে উল্লেখ থাকবে, অর্থাৎ লিখিত থাকবে। এই শর্তগুলো বিমার পত্রে লিখিত থাকবে, এই জন্য এটার নাম হচ্ছে ব্যক্ত শর্ত। এরপরে বিষয়বস্তুর বৈধতা, যে সম্পত্তির বিমা করা হবে সেই সম্পত্তি আইনত বৈধ কি বৈধ না, অর্থাৎ কোনো অবৈধ সম্পত্তির এক দেশ থেকে অন্য দেশে আনা নেওয়া করার জন্য বিমা কোম্পানির সাথে চুক্তি হলে সেটা চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর অবৈধ সম্পত্তির কোনো চুক্তি করা যাবে না। যদি সম্পত্তি বৈধ হয় তবেই শুধুমাত্র বিমা করা যাবে, এক্ষেত্রে কোনো অবৈধ সম্পত্তির বিমা করা যাবে না। নৌযানের জাতীয়তা, যে জাহাজটি সমুদ্র দিয়ে চলবে সেই জাহাজটি কোন দেশের বা এর জাতীয়তা কোন দেশের, কোন দেশীয় জাহাজ, এই ধরনের জাতীয়তা বা তার কাগজপত্র বা দলিলপত্র জাহাজের সাথে রাখতে হবে। রক্ষীবহর সাথে রাখা, অনেক সময় সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় প্রাকৃতিক
বা অন্য কোনো কারণে যেমন জলদস্যু বা চোর ডাকাত ইত্যাদি জাহাজকে আক্রমণ করতে পারে, তাই এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য জাহাজের সাথে রক্ষীবহর সাথে রাখতে হবে, এটাও ব্যক্ত শর্তের অন্তর্ভুক্ত। অর্থাৎ জাহাজটা যাতে সমুদ্রপথে জলদস্যু বা অন্য কোনো শত্রুর থেকে আক্রমণ থেকে রক্ষা করা যায়, সম্পত্তি রক্ষা করা যায়, এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ রক্ষীবহর জাহাজের সাথে রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে ব্যক্ত শর্ত। এরপরে আসো অব্যক্ত শর্ত। অব্যক্ত শর্ত হচ্ছে যে শর্তগুলো বিমাপত্রে উল্লেখ থাকবে না, কিন্তু এই শর্তগুলো পালন করতে বিমা কোম্পানি আইনত বাধ্য। যেমন জাহাজ সমুদ্রে চলাচলের যোগ্যতা, এটা বিমাপত্রে উল্লেখ থাকবে না, কারণ হচ্ছে জাহাজ তো সমুদ্রেই চলবে। জাহাজ কি আকাশপথে চলবে না সড়ক পথে চলবে? নিশ্চয়ই আকাশপথেও চলবে না, সড়ক পথেও চলবে না। তো জাহাজ কোথায় চলবে? জাহাজ চলবে সমুদ্র পথে। তাহলে জাহাজ সমুদ্র পথে চলাচলের যোগ্যতা আছে কি না এটাও বিমাপত্রে উল্লেখ থাকবে না, কিন্তু এই শর্তগুলো পালন করতে হবে। যাত্রার বৈধতা, অর্থাৎ যেই জাহাজটি যেই পথে যাত্রা করবে ওই পথে যাত্রা করার তার বৈধতা আছে কি না, এই বিষয়েও তার দলিলপত্র বা কাগজপত্র থাকতে হবে যে সে এই জাহাজটি এই পথেই চলাচল করে। যাত্রা পরিবর্তন না করা, অর্থাৎ জাহাজটি যেই গন্তব্যে পৌঁছানোর কথা ঠিক সেই গন্তব্যে পৌঁছাবে, অন্য কোনো গন্তব্যে গিয়ে জাহাজ পৌঁছাতে পারবে না। অর্থাৎ তার যেই বন্দরে গিয়ে যাওয়ার কথা সে সেই বন্দরে যাবে, অন্য কোনো বন্দরে গিয়ে জাহাজ ভিড়তে পারবে না। তারপর আছে যাত্রাপথ পরিবর্তন না করা, এই জাহাজের যে যাত্রা যে পথে জাহাজটি যাত্রা করবে ওই পথে জাহাজটি যাত্রা করবে, এক্ষেত্রে যাত্রাপথ পরিবর্তন করা যাবে না। অন্য কোনো একদম বিশেষ কোনো কারণ যদি না হয় তাহলে সেক্ষেত্রে জাহাজ তার যাত্রাপথ পরিবর্তন করতে পারবে না। এরপরে আসে যাত্রায় বিলম্ব না করা, অর্থাৎ যেই সময়ে জাহাজটি যাত্রা শুরু করার কথা ওই সময়ে জাহাজটি যাত্রা শুরু করবে, এক্ষেত্রে যাত্রায় বিলম্ব বা দেরি করতে পারবে না। অথবা জাহাজের যদি পথিমধ্যে বিরতি দিতে হয় বা বিরতির সময় উল্লেখ থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় সে বিরতি দিবে, কিন্তু সেক্ষেত্রেও কোনো কারণ ছাড়া বিলম্ব করা যাবে না। তো শিক্ষার্থীরা এই পর্যন্ত হচ্ছে আমাদের নৌবিমা চুক্তির শর্তাবলী, ব্যক্ত ও অব্যক্ত শর্ত। আমরা সামনে চলে যাই। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা আলোচনা করব নৌবিমার আওতা বা বিষয়বস্তু। নৌবিমার কি কি আওতা আছে বা কোন কোন বিষয়গুলো নিয়ে বিমা করা যায়। এক নম্বরে দেখো জাহাজ বিমা, অর্থাৎ নৌপথে যে জাহাজটি চলাচল করবে ওই জাহাজটা বিমা কোম্পানি এই জাহাজটি তৈরি করার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এক্ষেত্রে যদি নৌপথে এই জাহাজের কোনো ক্ষতি হয়, জাহাজটি সম্পূর্ণ বা আংশিক যদি ক্ষতিগ্রস্ত হয়, তার বিপরীতে যদি বিমা করা হয় তাকে বলা হয় জাহাজ বিমা। অর্থাৎ এটা শুধুমাত্র জাহাজের মালিক নৌপথে চলাচলের সময় জাহাজের যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই ঝুঁকির বিপরীতে এই বিমাপত্র গ্রহণ করা হয়। এক্ষেত্রে বিমা কোম্পানি শুধুমাত্র জাহাজের ক্ষতি হলেই ক্ষতিপূরণ প্রদান করবে, অন্য কোনো বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে না। এরপর আসো পণ্য বিমা। পণ্য বিমা হচ্ছে জাহাজে যে সকল পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা হবে, এই পথিমধ্যে যদি কোনো পণ্য নষ্ট হয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই পণ্যের উপর যে বিমা করা হয় তাকে বলা হয় পণ্য বিমা। যেমন জাহাজ সমুদ্রে চলাচল করতে গিয়ে যদি কখনো জাহাজ সমুদ্রে চরে গিয়ে বা তীরে গিয়ে আটকে পড়ে, 3-4 দিন সেখানে আটকা পড়ে, পরবর্তীতে যদি ওই জাহাজ ওখান থেকে উদ্ধার করতে সময় লাগে, এর মধ্যে যদি জাহাজস্থ কোনো পচনশীল পণ্য থাকে তা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই ধরনের যে ক্ষতি আছে তার বিপরীতে যদি বিমা করা হয় সেগুলোকে বলা হয় পণ্য বিমা। অর্থাৎ জাহাজে যে পণ্য বহন করা হবে সেই পণ্য যদি ক্ষতি হয়, এই ক্ষতির সম্ভাবনা থাকে, তার বিপরীতে যে বিমা করা হবে তাকে বলা হয় পণ্য বিমা। জাহাজ ভাড়া বা মাসুল বিমা। অনেক সময় দেখা যাচ্ছে জাহাজ কর্তৃপক্ষ কোম্পানির সাথে চুক্তি করে যে জাহাজে পণ্য নির্দিষ্ট স্থানে পৌঁছাই দিবে,
এবং বিমা মানে ওই সংশ্লিষ্ট কোম্পানি এর বিপরীতে ভাড়া দিবে। তো অনেক সময় দেখা যাচ্ছে জাহাজ কর্তৃপক্ষ এই ভাড়া টাকাটা বা মাসুলটা অগ্রিম নিয়ে নেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শর্ত থাকে যে যদি বিমা কোম্পানি তাদের পণ্য নির্দিষ্ট স্থানে ঠিকমতো বা সময় মতো পৌঁছাই দিতে পারে, তারপরে সে মাসুল বা ভাড়া পরিশোধ করবে। কিন্তু অনেক সময় দেখা যায় এই জাহাজ কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে কোনো না কোনো কারণে যদি পণ্য পৌঁছাতে না পারে, তাহলে সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট পণ্যের মালিক বা কোম্পানি জাহাজ কর্তৃপক্ষকে ভাড়া প্রদানে গড়িমসি করে, বা অনেক সময় দেখা যায় সেই ভাড়া টাকা আদায় করতে পারে না। তাই এই ধরনের ঝুঁকির বিপরীতে যদি কোনো বিমা করা হয়, সেটাকে বলা হয় জাহাজ ভাড়া বা মাসুল বিমা। তারপরে আছে নৌ দায় বিমা। নৌ দায় বিমা হচ্ছে জাহাজ সমুদ্রে চলাচলের সময় অন্য কোনো জাহাজের সাথে ধাক্কা লেগে অথবা জাহাজের ক্যাপ্টেন অথবা চালকের অসতর্কতার কারণে যদি তৃতীয় পক্ষের কোনো বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হয়, এই দায়টা সাধারণত জাহাজের মালিকের উপরে বর্তায়, যে এই ক্ষতিপূরণটা জাহাজের মালিককেই দিতে হয়। তাই জাহাজের মালিক এই ধরনের ক্ষতির বিপরীতে যদি কোনো বিমাপত্র গ্রহণ করে, সেই বিমাপত্রের নাম হচ্ছে নৌ দায় বিমা। শিক্ষার্থীরা, আজকে আমরা নৌ বিমার এই অংশটুকু শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে নৌ বিমার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব ও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বাসায় সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং নিজে সুরক্ষিত থাকবে এবং অন্যকেও সুরক্ষিত রাখবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে